চিরঞ্জিত একাডেমি চ্যানেলে প্রত্যেক ওয়েস্ট বেঙ্গল এবং সেন্ট্রাল বলো অন্যান্য স্টেটের প্রত্যেক প্রাইমারি ও আপার প্রাইমারি টেট প্রার্থীকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো এবং টেটের জন্য প্রিপারেশান নিচ্ছ। এই প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার আবারও চলে এসেছি বাংলা পেডাগজি এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে। আজকে আমরা প্র্যাকটিস সেট 10 অর্থাৎ 10 নম্বর প্র্যাকটিস সেট একটা আলোচনা করব। এটা মূলত ব্যাকরণ নির্ভর। এর আগে আমরা মূলত পেডাগজি নির্ভর করেছি, কিন্তু এখানেও আমি পেডাগজি এমসিকিউ প্র্যাকটিস সেট বলেই এটাতে আমরা ব্যাকরণ আলোচনা করব। এভাবেই আমরা ব্যাকরণ, কখনো পেডাগজি, কখনো একাধিক ব্যাকরণের যে পার্টগুলো আছে মিক্সড করে এইভাবে আমরা আলোচনা করতে করতে এগিয়ে যাব। আমরা আজকে একটু ব্যাকরণের উপর জোর দিচ্ছি। তার কারণ কি, পরীক্ষাতে যে গদ্যাংশ বা পদ্যাংশ আসে বা গদ্য বা পদ্য আসে, সেখান থেকে লাইন তুলে কোনো একটা শব্দ বা যে ধরনের মানে ব্যাকরণ হয় আর কি, লাইন তুলে প্রশ্ন দেয়। তো আমিও চেষ্টা করেছি যে গদ্য পদ্যাংশ উল্লেখ না করে এখানে আমি ফ্ল্যাট লাইন তুলে দিয়েছি, লাইন তুলে প্রশ্ন করব, মানে প্রশ্ন উত্তর আলোচনা করেছি। এখানেও এমসিকিউ আছে, ঠিক আছে। তো ব্যাকরণের ক্ষেত্রে আমরা আজকে প্রথমে আলোচনা করব ধ্বনি পরিবর্তনের একটু রীতি নিয়ে, অর্থাৎ ধ্বনি পরিবর্তনের যে রীতিগুলো আমরা ইতিমধ্যে থিওরি ক্লাসে জেনে এসেছি, সেই রীতির উপর ভিত্তি করে কিছু প্রশ্ন। কেমন? চলো চলে আসি কোশ্চেনের আলোচনায়। প্রথম প্রশ্ন দেখো, আমি তোমার জন্য স্টেশনে অপেক্ষা করব কী ধরনের ধ্বনি পরিবর্তন সাধিত হয়েছে? স্বরভক্তি, আদি স্বরাগম, বিপ্রকর্ষ, আদি স্বরলোপ। একটু ভালো করে ভেবে নেবে। স্টেশন শব্দটাতে হাইলাইট করা আছে, অর্থাৎ এই স্টেশন শব্দটাতে কী ধরনের ধ্বনি পরিবর্তন সাধিত হয়েছে। একটু পজ করে ভেবে নেবে, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে উত্তর খ, অর্থাৎ আদি স্বরাগম। আদি স্বরাগম কাকে বলে না, কোনো শব্দের মধ্যে যখন আদিতে কোনো স্বরের আগমন ঘটবে। ঠিক আছে, এটা কিভাবে সাধিত হয়েছে দেখে নিই। আমি এখানে কিভাবে সাধিত হয়েছে পরিবর্তনটা সেটাও আমি দেখিয়ে দিয়েছি। দেখো, মূল কথাটা হচ্ছে স্টেশন, ঠিক আছে। তাহলে স্টেশনের শুরুটাই হচ্ছে দন্তস ট, তারপর তার সঙ্গে যুক্ত হচ্ছে এ ধ্বনি, স্বরধ্বনি। কিন্তু তারপরে যখন উচ্চারণ হচ্ছে স্টেশন, স্টেশনের ক্ষেত্রে কিন্তু দেখো প্রথমে ই স্বরধ্বনির আগমন ঘটে গেছে পুরো শব্দের একেবারে শুরুতে, অর্থাৎ আদিতে। তাই স্টেশন থেকে স্টেশন, এটা হচ্ছে আদি স্বরাগম। কেমন? এই যে আমি প্রসঙ্গ সূত্রটা ব্যাখ্যা করে দিচ্ছি, মানে কিভাবে হলো বা এর ব্যাখ্যাটা কি, এগুলো যদি তোমাদের কাছে জানা থাকে তাহলে ঠিক আছে। আর যদি মনে হয় যে পয়েন্ট আউট করে নেবো যে আদি স্বরাগম কেন হলো, সেটা কিন্তু পয়েন্ট আউট করে নিতে পারো। কেমন? নেক্সট প্রশ্নে চলে আসি। বিষয়টি সম্পর্কে তুমি কোনো দিশা দিতে পারলে না। দিশা, দিশাতে কী ধরনের ধ্বনি পরিবর্তন সাধিত হয়েছে? স্বরাগম, ব্যঞ্জনাগম, বিপর্যাস, স্বরসঙ্গতি। একটু ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে উত্তর ক, স্বরাগম। স্বরাগম মানে কি? শব্দের মধ্যে স্বরের আগম ঘটবে বা শব্দ আসবে, এসে যুক্ত হবে, শব্দের মধ্যে স্বরের আগমন ঘটবে। এটা কি হয়েছে তাহলে দেখে নিই। মূল কথাটা হচ্ছে দিশ, দিশ থেকে দিশা। তাহলে দিশ শব্দের সঙ্গে কি আছে? শেষে তালব্যস্বর সঙ্গে কিন্তু কোনো রকম স্বরধ্বনি যুক্ত নেই, কিন্তু পরে যখন দিশা উচ্চারণ করছি তখন কি হচ্ছে? তালব্যস্বরের সঙ্গে আ স্বরধ্বনির যুক্ত হয়ে গেছে, অর্থাৎ স্বরের আগমন ঘটেছে। তাই দিশ থেকে দিশা হচ্ছে স্বরাগম। নেক্সট প্রশ্ন, মূলোর টক খেতে খুব ভালো লাগে। এই যে মূলোর, এই যে মূলোর টক খেতে খুব ভালো লাগে, এই মূলোর টার্মটা আছে, কিন্তু মূল শব্দটা হচ্ছে মূলো, ঠিক আছে। সেই মূলো এই শব্দটার কিন্তু ধ্বনি পরিবর্তনটা আমাদের দেখতে হবে কী রীতি ফলো হয়েছে এখানে। অসমীকরণ, অন্তঃস্বরাগম, প্রগত স্বরসঙ্গতি, অভিশ্রুতি। একটু ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে গ, প্রগত স্বরসঙ্গতি। কেন প্রগত স্বরসঙ্গতি? দেখো এখানে ব্যাখ্যা করলে বুঝতে পারবে। মূলা থেকে মূলো, তাহলে ময়ের সঙ্গে উ স্বরধ্বনি যুক্ত আছে, লয়ের সঙ্গে আ স্বরধ্বনি যুক্ত আছে। এবারে কি হয়েছে দেখো, পরবর্তীকালে কি হয়েছে না, লয়ের সঙ্গে যে আ স্বরধ্বনিটা যুক্ত ছিল সেটা ওকার হয়ে গেছে। কেন প্রগত স্বরসঙ্গতি? প্রগত স্বরসঙ্গতি তাকেই বলে যদি শব্দের মধ্যে অবস্থিত পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে পরবর্তী স্বরধ্বনি পরিবর্তিত হয়, তখন তাকে বলা হয় প্রগত স্বরসঙ্গতি। কীরকম না, প্রথমে উর, তারপরে আছে আ মূলাতে, তাহলে প্রথমের যে উ স্বরধ্বনির প্রভাবে আটা পরিবর্তিত হয়ে
ওতে পরিণত হয়েছে। তাহলে পূর্বের প্রভাবে পরেরটা যদি পরিবর্তিত হয়, দিয়ে যদি সঙ্গতি বিধান করে স্বরের, তখন সেটাকে বলা হয় প্রগত স্বরসঙ্গতি। আর পরাগত কখন হবে? না পরেরটার প্রভাবে পূর্বেরটা পরিণত হবে, পরিবর্তন হবে, তখন পরাগত। আর অনন্য মানে কি? দুটোর প্রভাবেই দুটো পরিবর্তন ঘটে যাবে। ঠিক আছে, তাহলে এখানে মূলটা কি? না মূলা থেকে মূল, এখানে প্রগত স্বরসঙ্গতি, অর্থাৎ পূর্বের স্বরধ্বনির প্রভাবে পরবর্তী স্বরধ্বনি প্রভাবিত হয়ে পরিবর্তন সাধন করেছে এখানে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। ওরা তো বস্তিতে থাকে, আদি স্বরলোপ, অন্তঃস্বরাগম, মহাপ্রাণী ভবন, সম্প্রকর্ষ। আসল কথা হচ্ছে বস্তি। এবার বস্তিতে মানে কি? ওখানে বিভক্তি যুক্ত আছে, ওটার কথা বাদ দাও। বস্তি, এই বস্তি শব্দটাতে কি ধরনের ধ্বনি পরিবর্তন সাধিত হয়েছে? প্রশ্নে কিন্তু এই ধরনেরই প্রশ্ন থাকবে। অর্থাৎ বস্তিতে পুরো টার্মটাতে যদি তুমি ধ্বনি পরিবর্তনের রীতি দেখতে যাও, তাহলে কিন্তু খুঁজে পাবে না। ওর মধ্যে থেকে তোমাকে মূল পদটা চয়ন করে নিতে হবে। প্রশ্ন কিন্তু এভাবেই আসবে। তাহলে বস্তিতে থেকে মূল পদটা কিন্তু বস্তি। ঠিক আছে, তাহলে বস্তিতে কি ধরনের ধ্বনি পরিবর্তন সাধিত হয়েছে একটু ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে উত্তর ঘ, সম্প্রকর্ষ। কেন সম্প্রকর্ষ? দেখো, মূল শব্দটা হচ্ছে বসতি, বসতি। তাহলে এখানে বয়ের সঙ্গে অযুক্ত আছে, শয়ের সঙ্গে অযুক্ত আছে, তারপরে তয়ের সঙ্গে ই যুক্ত আছে, বসতি। সেখান থেকে কি চলে এলো? বস্তি। অর্থাৎ শয়ের পরে যে অ ছিল, তারপরে যে ত ছিল, অটা কিন্তু আর থাকলো না, সেটা যুক্ত বর্ণে পরিণত হয়ে গেছে। অর্থাৎ ব, অ, তারপরে দন্ত স, ত আর ই, অর্থাৎ স এবং তয়ের মাঝে যে অটা ছিল সেটা কিন্তু আর থাকলো না। তাহলে এখানে কি ঘটলো? সম্প্রকর্ষ, অর্থাৎ স্বরধ্বনিটাকে বাইরে বের করে দিল, দিয়ে দন্ত স এবং ত সেটা একত্রিত হলো। ঠিক আছে, আরেকটা হয় কি? বিপ্রকর্ষ, স্বরধ্বনিটা আসে, দিয়ে কি হয়? দুটো ব্যঞ্জনকে আলাদা করে দেয়। আর এখানে তার উল্টোটা, সম্প্রকর্ষে তার উল্টোটা, স্বরধ্বনিটা বেরিয়ে গিয়ে দুটো ব্যঞ্জনকে এক করে দিল, এটা হচ্ছে সম্প্রকর্ষ। মানে আকর্ষিত হলো দুটো ব্যঞ্জনধ্বনি। আর বিপ্রকর্ষে দুটো ব্যঞ্জনধ্বনি বিকর্ষিত হয়, তার মাঝখানে স্বরধ্বনি চলে আসে। ঠিক আছে, নেক্সট। বস্তাটি সে কাঁধে করে বয়ে নিয়ে গেল, মহাপ্রাণী ভবন, নাসিক্যী ভবন, শতনাসিক্যী ভবন, বিষমী ভবন। এই যে কাঁধে, কাঁধে এর মূল পদটা কি? কাঁধ। মানে এটা যে শেষে যুক্ত হয়েছে বিভক্তি হিসেবে, সেটা বাদ দিয়ে মূল কাঁধ শব্দে কি ধরনের ধ্বনি পরিবর্তন সাধিত হয়েছে সেটা নির্ণয় করতে হবে। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে খ, নাসিক্যী ভবন। কেন নাসিক্যী ভবন দেখে নিই। কাঁধ শব্দটা আসলে মূল শব্দ হচ্ছে স্কন্ধ। এবারে নাসিক্যী ভবন কাকে বলছে? না শব্দের মধ্যে অবস্থিত নাসিক্য ব্যঞ্জন লোপ পেয়ে যদি পূর্ববর্তী স্বরকে অনুনাসিক করে যায়, তাহলে স্কন্ধতে নাসিক্য ব্যঞ্জন কী আছে? নাসিক্য ধ্বনি কী আছে? না দন্তন্য আছে, সেটা লোপ পেয়ে গেল। দিয়ে কি হলো? তার পূর্বে যে ক ব্যঞ্জনটা ছিল বা ক ধ্বনিটা ছিল, সেটাকে অনুনাসিক করে দিল, যেখানে চন্দ্রবিন্দু যুক্ত হয়ে গেছে, এই জন্য কাঁধ, স্কন্ধ কাঁধ। অর্থাৎ শব্দের মধ্যে অবস্থিত নাসিক্য ব্যঞ্জন লোপ পেয়ে যদি সে পূর্ববর্তী ধ্বনিকে, স্বরধ্বনিকে অনুনাসিক করে যায়, তখন তাকে বলা হয় নাসিক্যী ভবন। এখানে দন্তন্য লোপ পেয়েছে এবং পূর্ববর্তী যে ধ্বনি ককে, সে তাকে কয়ের সঙ্গে আ যে যুক্ত হয়েছে এই স্বরধ্বনিকে অনুনাসিক করে দিচ্ছে। ঠিক আছে, তাই এটা নাসিক্যী ভবন। এই পয়েন্টগুলো কিন্তু নোট ডাউন করে রেখে দেবে খাতায়, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেন, কিভাবে সাধিত হচ্ছে, কেন নাসিক্য ভবন বলা হলো। কেমন? নেক্সট প্রশ্নে চলে আসি। আমার কাছে 13টি বল আছে, মূল শব্দটা কি তাহলে? এখানে মূল পদটা হচ্ছে 13। ঠিক আছে, এই 13, এই পদটাতে কি ধরনের ধ্বনি পরিবর্তন সাধিত হয়েছে? রকারি ভবন, ব্যঞ্জন লোপ, সংকোচন, বর্ণ বিপর্যয়। একটু ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে আসছি। এবার অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে উত্তর ক, রকারি ভবন। কেন একটু দেখে নিই। মূল শব্দটা হচ্ছে ত্রয়োদশ, ত্রয়োদশ থেকে 13। ত্রয়োদশের ক্ষেত্রে দেখো পুরো শব্দটার মধ্যে শুধু তয়ের জায়গাটা বজায় থেকে বাকিটা পুরো লোপ পেয়ে গেছে এবং রয়ের আগমন ঘটেছে, দিয়ে হয়েছে 13। তাই একে বলা হয় রকারি ভবন। কোনো শব্দে রয়ের আগমন ঘটে তার উচ্চারণটা যখন র যুক্ত হয়ে যায়, তখন তাকে বলা হয় রকারি ভবন। ঠিক আছে, তাই ত্রয়োদশ থেকে 13 হচ্ছে রকারি ভবন। নেক্সট প্রশ্ন।
সে সকাল সকাল চলে এলো। সকাল কি ধরনের ধ্বনি পরিবর্তন সাধিত হয়েছে? মধ্য ব্যঞ্জনাগম, সমীভবন, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন দ্বিত্ব। ভালো করে ভেবে না, অ্যান্সারে আসছি তারপর। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে উত্তর ঘ, ব্যঞ্জন দ্বিত্ব। কেন ব্যঞ্জন দ্বিত্ব? মূল শব্দটা হচ্ছে সকাল, অর্থাৎ সেখানে একটিই মাত্র ক ব্যঞ্জন ছিল, কিন্তু যখন উচ্চারণ করা হচ্ছে সকাল তখন কটাকে ডবল বার উচ্চারণ করা হচ্ছে, মানে দুবার একসাথে উচ্চারণ করা হচ্ছে, তাই এটা হচ্ছে ব্যঞ্জন দ্বিত্ব। ঠিক আছে। অনেকের মনে হতে পারে সমীভবন। সমীভবনটা কিন্তু একটু আলাদা বিষয়। কীরকম? ধরো গল্প থেকে গপ্প, অর্থাৎ সেখানে ল আর প ছিল, দিয়ে দুটো প হয়ে গেছে, মানে লটা লোপ পেয়ে লটা পয়ে পরিণত হয়ে গেছে, সেটাকে সমীভবন বলছে, মানে এক সমান হয়ে যাচ্ছে। কিন্তু এখানে তো সমান হচ্ছে না, ব্যঞ্জন আছে একটাই, আরও একটা সম ব্যঞ্জন এসে এখানে যুক্ত হয়ে গেছে, তাই সকাল, তাই এটাকে বলা হচ্ছে ব্যঞ্জন দ্বিত্ব। তাই ব্যঞ্জন দ্বিত্ব আর সমীভবনের মধ্যে পার্থক্য কিন্তু এই জায়গাতে। সমীভবনে দুটো আলাদা আলাদা ব্যঞ্জন এক ব্যঞ্জনে পরিণত হবে, আর এখানে একটাই ব্যঞ্জন থাকবে, সেটা আরও একটা অতিরিক্ত এসে যুক্ত হয়ে ডবল ব্যঞ্জনে পরিণত হবে, তাই এটা ব্যঞ্জন দ্বিত্ব। কেমন? তো মোটামুটি আমরা ধ্বনি পরিবর্তনের রীতির বেশ কয়েকটা রীতি নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। ঠিক আছে। তো এগুলো ভালো করে মন দিয়ে শুনে নোট ডাউন করে রাখবে, যাতে পরীক্ষার খাতাতে কোনোভাবে কোনো কনফিউশন তৈরি না হয়। হ্যাঁ, আমরা পরের দিন কয়েকটা কারক নির্ণয় নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে। আজ তাহলে এই পর্যন্ত থাক। ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশান নাও এবং বেশি স্কোর করে টেট কোয়ালিফাই করো।